বিভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্কেয়ার অ্যালার্ট অফিসিয়াল এবং অবশ্যই বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ আপনি শুনবেন লেখিকা অনিন্দিতা নাথের লেখা একটি গ্রাম বাংলার পটভূমিতে হাড় হিম করা ভয়ের গল্প অদৃশ্য ছায়া। অনিন্দিতা নাথের জন্ম 5ই অক্টোবর 1985 সালে। জন্মস্থান সোদপুর, উত্তর 24 পরগনা। পেশায় হোমমেকার আর লেখালেখি। লেখা শুরু করেন 2017 সাল থেকে। আজ আপনার জন্য অনিন্দিতা নাথের কলমে অদৃশ্য ছায়া। শীতের মরা রোদে উঠোনের এক প্রান্তে দাঁড়িয়েছিল নবীন। পায়ের নিচে মাটি যেন আস্তে আস্তে কাঁপছে। বসত বাড়ির অবস্থা দেখে কোথায় থাকবে সেটাই বুঝে উঠতে পারছে না। বাড়িটা বাইরে থেকে ভালো করে দেখে ধীরে ধীরে বাড়ির মধ্যে ঢুকল। পুকুরের পাশে স্টেশন থেকে পথ দেখিয়ে নিয়ে আসা বিল্টু সাইকেল নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। বাড়ির হতশ্রী অবস্থা দেখে নবীনের চোখে জল এলো। এই বাড়িতেই তার ছোটবেলার কত স্মৃতি। যখন চিঠি আসলো যে শিমুলগঞ্জের পোস্টমাস্টারের চাকরির পোস্টিং পেয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ছোটবেলার মাটি আবার যেন তাকে ডাকছে। কিন্তু এই বাড়ির যে এমন অবস্থা হবে তার কোনো ধারণাই ছিল না। যতদূর মনে আছে, বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া ছিল। মাঝে মাঝে তার মা টাকাও পাঠাতো। কিন্তু নবীন আজ গ্রামে এসে জানতে পারে সেই কেয়ারটেকার গনসা 5 বছর আগে মারা গিয়েছে। তার মায়ের পাঠানো টাকাগুলো তার পরিবারের লোকজন নিয়েছে, কিন্তু দেখভাল করেনি। মাটির নিকানো উঠোনে মাচা থেকে ঝুলতে থাকা চাল কুমড়ো, লাউ, তাদের নরম কোমল ডগা বেয়ে খেলে বেড়ানো কাঠবেড়ালি আর পাখিদের স্মৃতিগুলো হুড়মুড়িয়ে এসে পড়ছিল তার চোখের সামনে। একবার চারিপাশে চোখ বুলিয়ে নিল নবীন। জংলা আগাছায় ঘরটাকে এমনভাবে ঢেকে রেখেছে দেখে মনে হচ্ছে সবজি একটা স্তূপ। কুয়োর দিকে এগোয়ে কপিকল ভেঙে গেছে। টোপ খাওয়া একটা বালতি পড়ে আছে তার পাশে। দীর্ঘশ্বাস ফেলে জংলি গাছের সারি, লতা, ঝোপ সরিয়ে ঘরের মধ্যে ঢুকল। চাল ফুটো হয়ে মরা রোদ ঢুকছে। মাথা উঁচু করে তাকায় উপরের দিকে। ঘরের উপরে সেই ঝুপসি আম গাছটা যেন মাথা ঝুঁকিয়ে ঘর পাহারা দিচ্ছে এতকাল ধরে। তারই প্রমাণস্বরূপ শুকনো পাতা পড়ে আছে মেঝে জুড়ে। মোহগ্রস্ত হয়ে সেদিকে তাকিয়েছিল নবীন। ওই গাছে ওরা 2 ভাই বোন কত খেলেছিল। আজ কত কিছু পরিবর্তন হয়ে গেছে, তবু গাছটা আজও একই রকম রয়ে গেছে। গাছের দিকেই তাকিয়েছিল সে। 3 দিনের জ্বরে দিদির চলে যাওয়া তার মা মেনে নিতে পারেনি। মেয়ের শ্রাদ্ধের পরদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেই যে বিছানা নিলেন, আর ওঠেননি। মাসখানেকের মধ্যে মাও পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। এ দুনিয়ায় আত্মীয় বলতে আর কেউ সেরকম রইল না, একমাত্র পিসি ছাড়া। ঘরের মধ্যে আসা বিকেলের নরম রোদের দিকে আর একবার তাকিয়ে ফুটো চাল ভেদ করে আসা গাছের পাতাগুলোর দিকে দেখে তার একটু যেন হাসি পেল। তার জীবনটাও যেন এই ঘরের চালের মতো কয়েক মাসে ফুটিফাটা হয়ে গেছে। গাছের ডালটা ঘরের মধ্যে এমনভাবে ঝুঁকে রয়েছিল যেন একটু লাফ দিলেই পাতাগুলো ধরে টানা যাবে। গাছের পাতাগুলোর উপর আলো টুপটাপ করে ঘরের মধ্যে এসে ঝরে পড়ছিল। সেদিকে তাকিয়ে তার চোখ দুটো জলে ভরে আসে। সেই ছেলেবেলায় দিদার সাথে কত খেলা খেলেছে। এই গাছের ডাল বেয়ে ওঠা, পুকুরে সাঁতার কেটে বেড়ানো, সব একেবারে টাটকা স্মৃতি। সোজা উল্টো ঘর দিয়ে উলের কাঁটার মতো স্মৃতি বুনে চলছিল নবীন। হঠাৎ বাইরে থেকে কারো গলা ভেসে আসে, নবীন, নবীন, কই গেলে? কণ্ঠস্বর শুনে বাইরে বেরিয়ে এসে দেখল পরিমল কাকা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। নবীন এগিয়ে গিয়ে প্রণাম করতে উনি মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আরে থাক থাক বাবা, থাক। নবীন জানতো এই কাকার বাড়ি এই গ্রাম থেকে 3-4টে গ্রাম পেরিয়ে।
তাই আর তাকে আলাদা করে খবর দেয়নি। কাকা, তুমি কিভাবে জানলে? পরিমলবাবু ভ্রু কুঁচকে বললেন, তুমি বড় হয়েছ, লায়ক হয়ে আমাদের ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলি কিভাবে? তোমার পিসি প্রফুল্লের চিঠি পেয়েছিলাম গতকাল। সে লিখেছিল আজ তুমি আসবে, তাই দেখতে এলাম এখানকার অবস্থা কি। পরিমলবাবু বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোই হয়েছে প্রফুল্ল চিঠি পাঠিয়েছিল, না হলে তো বিপদে পড়তে দেখছি। নবীন বাড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে দেখল। পরিমলবাবু পিঠে একটা চাপড় মেরে বললেন, আমি যখন এসে গেছি কোনো চিন্তা নেই, তোমার সব ব্যবস্থা করে দিয়েই যাব। আসলে সকালে ট্রেনেই আসছিলাম, কিন্তু ট্রেন এত লেট করলো, না হলে তো স্টেশনেই তোমার সঙ্গে দেখা হয়ে যেত। নবীনের পাশ দিয়ে গিয়ে পরিমলবাবু ঘরের ভেতর একবার উকি দিয়ে বললেন, না 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 না, একেবারে খারাপ হাল, এখানে তো তুমি থাকতে পারবে না। কিন্তু তখনও সাইকেল নিয়ে দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। পরিমলবাবু ওর দিকে তাকিয়ে বললেন, এই ছেলে, এদিকে এসো তো। এই 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 এ পাড়ার সনাতন গোস্বামীর বাড়ি চেনো? ছেলেটা খানিকক্ষণ মাথা চুলকে বলল, ও মোড়ল মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। এই তো এখান থেকে সাইকেলে করে গেলে মিনিট 5 রাস্তা। এই শোনো, এই সনাতন বাবুকে বাড়িতে গিয়ে বলো পরিমল ঘোষ এসেছে, দেখা করতে চায়। বিল্টু সাইকেল চেপে বেরিয়ে গেল গ্রামের মোড়ল মশাইয়ের বাড়ির দিকে। পরিমলবাবু নবীনের পিঠে হাত দিয়ে বললেন, চিন্তা করো না বাবা, সব ব্যবস্থা হয়ে যাবে। মা যতদিন বেঁচে ছিল একজনকে প্রতি মাসে টাকা পাঠিয়ে গেছে। আমরা শুনেছি ওই লোকটা এই বাড়ি দেখাশোনা করে। এখন এই গ্রামে এসে শুনছি বছর 5 আগে সে লোক মারা গেছে। টাকা পয়সাগুলো তার পরিবারের লোক নিয়েছে, কিন্তু ঘরের দেখভাল একটুও করেনি। তুমি থাকা খাওয়ার চিন্তা করো না। এই গ্রামের যে মোড়ল সনাতন গোস্বামী, সে আমার বহু পুরনো বন্ধু। তুমি এই গ্রামে আসছো শুনে আমি প্রথমে ভেবেছিলাম ওকে বলবো তোমার বাড়িঘর ঠিক করে দিতে, কিন্তু এ বাড়ির যা অবস্থা ঠিক করা যাবে না, একেবারে নতুন করে করতে হবে। অত খরচাপাতি করে লাভ নেই, তুমি বরং ওর বাড়িতেই ভাড়া থাকো। ওর বাড়িতে ঘরের ব্যবস্থা হবে? হ্যাঁ, এই একটা মানুষের থাকার ব্যবস্থা গাঁগঞ্জে দিব্যি হয়ে যাবে। এ কি তোমাদের শহরের ওই দেশলাই বাক্সের মতো বাড়ি নাকি? নবীন চুপ করে আছে দেখে পরিমলবাবু বললেন, বড় সাত্ত্বিক প্রকৃতির লোক সনাতন। ওদের কথাবার্তার মাঝখানে বিল্টু সাইকেলের কেরিয়ারে চাপিয়ে একজনকে নিয়ে বাড়ির সামনে এসে দাঁড় করিয়ে বলল, কাকা, মোড়ল মশাই এসে গেছেন। পরিমলবাবু ব্যস্ত হয়ে সেদিকে এগিয়ে গেলেন। আরে সনাতন, হ্যাঁ, আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম, তুমি আবার ওর সঙ্গে এখানে আসতে গেলে কেন? নবীন সনাতন বাবুর দিকে তাকিয়ে দেখল ছিপছিপে গরম, মাথার চুল পাতলা হয়ে এসেছে, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, গায়ের রং পাকা গমের মতো উজ্জ্বল, পরনে একটা হলুদ ফতুয়া আর পাজামা। ফতুয়ার পাশ থেকে পৈতের সামান্য অংশ দৃশ্যমান। সনাতন বাবু এগিয়ে এসে পরিমল বাবুকে দুহাতে জড়িয়ে ধরলেন। কত বছর পর দেখা হলো, তো তুমি একবার আমার বাড়িতে পৌঁছাতে পারলে না? হয়ে তোমার ভরসাই দিচ্ছিলাম। নবীন, বাবা এদিকে এসো তো। নবীন এসে নমস্কার করল। পরিমল বাবু বললেন, আমার ভাইপো, খুড়তুতো দাদার ছেলে নবীন ঘোষ। খবর পেলাম আজকে এসেছে, তাই তো তোমার বাড়ি খবর পাঠালাম। বাড়ির অবস্থা তো দেখছো, গনসার কাছে বাড়ি মেরামতির পয়সা দিয়ে আসতো, কিন্তু এই শুধু টাকাই নিয়ে গেছে, কাজের কাজ কিছুই করেনি। গনসা মারা গেছে, ওর পরিবারের অবস্থা ভীষণ খারাপ। হয়তো তোমাদের ওই সামান্য টাকা দিয়ে এই কদিন ওদের সংসার চলেছে। ও নিয়ে মন খারাপ করো না,
গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া সে বড় পুণ্যের কাজ। সনাতন, এই, বলছিলাম কি, হ্যাঁ, তোমার কাছে একটা আবদার আছে ভাই। কি আবদার, বলো না। এই ছেলেটাকে একটু তোমার বাড়িতে ঠাঁই দিতে হবে যে। নবীন দেখল এই কথাগুলো শুনেই সনাতনবাবুর মুখ ছোট হয়ে আসে। আমতা আমতা করে বললেন, আমার বাড়িতে কেন? আমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেবো। ভারী বড় মুখ করে নবীনকে বললাম, আমার বন্ধু এখানে আছে, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা, ওকে থাকতে দিতে কোনো অসুবিধা আছে? না দাদা, সেরকম অসুবিধা নেই, ঘরের ব্যবস্থা আছে। কিন্তু তুমি তো জানো আমার মেয়ের। পরিমলের হঠাৎ করে মনে পড়ে গেল। আরে হ্যাঁ, তাই তো, আমি তো বিনির কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তা কেমন আছে বিনিমা? নবীন প্রশ্ন করল। কি হয়েছে? কোনো বিশেষ সমস্যা? দেখো বাবা, তুমি আমার বাড়িতে থাকলে আমার কোনো সমস্যা নেই। বুড়ো হয়েছি তো, তার মধ্যে মেয়েটার শরীরটা ভালো না। একে তো মৃগী রোগ আছে, তার উপর মাথার দোষ হয়েছে। চেঁচামেচি করে বাড়ি মাথায় করে। বাবা হয়েছি, ফেলতে তো আর পারি না, সহ্য করি, কিন্তু বাইরের লোক কেন করবে, তাই আর বাড়িতে ভাড়া দেওয়ার কথা কোনোদিন ভাবিনি। নবীন পিছন ফিরে বাড়ির দিকে আরেকবার তাকিয়ে ঢোক গিলে বলল, আমার কোনো অসুবিধা হবে না, ও আমার ছোট বোনের মতো, আমারও তো দিদি। থেমে গেল নবীন। পরিমলবাবু তাকিয়ে দেখল নবীনের চোখের কোল জলে ভরে গেছে। মন খারাপ করিস না নবা, কুমু অতটুকু আয়ু নিয়েই পৃথিবীতে এসেছিল। তারপরেই পরিমলবাবু তার বন্ধুর উদ্দেশ্যে বললেন, জানো তো সনাতন, ওর এক দিদি ছিল, কুমুদিনী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। 3 দিনের জ্বরে সেই মেয়ে মারা গেল। মরে যাওয়ার সময় মায়ের মুখটুকু সে দেখতে পেল না। শ্বশুরবাড়ির লোক যে কি হারালো তা তারাই জানে। বিল্টু বাইরে থেকে চিৎকার করে বলল, ও দাদা, বেলা যে বয়ে যায়, ব্যাগগুলো নিয়ে কি করব বলবেন তো নাকি? সনাতনবাবু ওর দিকে তাকিয়ে বললেন, আমার বাড়িতে পৌঁছে দে। বিল্টুর পিছন পিছন ওরা সবাই মাটির কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটা একতলা পাকা বাড়ির সামনে এসে মোড়ল মশাই দাঁড়িয়ে বললেন, এই আমার ভদ্র আসন। বেশ ছিমছাম গোছানো বাড়ি। নবীন উঁকি দিয়ে দেখল বাড়িটা গোল করে 5-6টা ঘর আর মাঝখানে একটা খোলা উঠোন। বাড়ির আশেপাশে নারকেল, আম, কাঁঠালের গাছ আর তাদের ছায়া ঘিরে রেখেছে। উঠোনের পাশে বাঁদিকের প্রথম ঘরটা নবীনকে দেখিয়ে সনাতনবাবু বললেন, নবীন, তুমি এই ঘরটাতেই থাকো। এটা একটু বাইরের দিকেও আছে, আমরা ওই ভেতরের দিকে রান্নাঘরের পেছনের দিকে থাকি। মেয়েটা মাঝে মাঝে এত চিৎকার করে যে অতিষ্ঠ হয়ে উঠি। এদিকে এত আওয়াজ আসবে না। আমার কোনো অসুবিধা হবে না, থাকবো তো শুধু রাতে, দিনের বেলা তো অফিসেই কেটে যাবে। সনাতনবাবু ম্লান হাসি দিয়ে বললেন, ওই রাতেই আসল সমস্যা। রাত হোক, তারপরেই বুঝবে। নবীন ঘরটা খুলে দেখল একটা চৌকি পাতা, তার উপর একটা পরিষ্কার চাদর পেতে দিয়ে গেছে বিল্টু। ঘরের কোণে একটা ছোট্ট টেবিল, তার উপর কয়েকটা খাতা বই রাখা আছে। টেবিলের পাশে একটা ছোট টুলের ওপর একটা জলের কুঁজো রাখা। ঘরের একদম কোণের দিকে একটা আলনা। বিল্টু দরজার বাইরে দাঁড়িয়ে বলল, নবীনদা, সব গুছিয়ে দিয়ে গেলাম, হ্যাঁ, কোনো দরকার হলেই আমায় বলবে, ঠিক আছে? নবীন পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে দিয়ে বলল, এ নাও বিল্টু, তুমি ভাই আজ আমার অনেক উপকার করলে।
বিল্টু দুপা পিছিয়ে গিয়ে বলল, আরে এ কি করছো? সত্যি টাকার জন্য করিনি। সে কি আর আমি বলেছি? আমি খুশি হয়ে দিচ্ছি। টাকা পয়সা আমি নিতে পারবো না নবীনদা। স্টেশনে চা বিক্রি করি তা বলে। বিল্টুকে আর কথা বলতে না দিয়ে সনাতন বাবু পাশ দিয়ে ঘরে ঢুকে বললেন, বিল্টু আমাদের ঘরের ছেলে, ওকে কাজের জন্য টাকা পয়সা দিও না, পেট ভরে কিছু খাইয়ে দিও। হ্যাঁ আমি রাজি আছি। ওই তাহলে ওই কেষ্টর দোকানে চাউমিন খাইয়ে দিও, একটু বেশ ঝাল করে। নবীন টাকাটা পকেটে রেখে বলল, ঠিক আছে, সবাই মিলে একদিন খাওয়া দাওয়া করব, কেমন? বিল্টু বেরিয়ে যাচ্ছিল। সনাতন বাবু পিছন থেকে হাঁক দিয়ে বলেন, বিল্টু, দুপুরবেলা এখান থেকে খেয়ে যাস বাবা, আমি তো নিরামিষ খাই। ওই একটু ভাতে ভাত আলু সেদ্ধ যা হয়েছে তাই একটু খেয়ে যাস। কাকা পরে একদিন হবে বুঝলে। এখন না ফিরলে বাবা আমার পিঠ ভাঙবে। এতক্ষণ দোকান থেকে বাইরে আছি, আমি পরে এসে একদিন তোমার বাড়ি থেকে চা মুড়ি সব খেয়ে যাবো, ঠিক আছে বুঝলে? আজকে আসি, হ্যাঁ কেমন? বলেই সাইকেল নিয়ে দৌড় দিল স্টেশনের দিকে। খাওয়া দাওয়া সেরে চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল নবীন। মেঘের ডাক শুনে ঘুম ভেঙে দেখল সন্ধে হয়ে এসেছে। ঘরের মধ্যে চলতে থাকা স্বল্প পাওয়ারের বাল্বটাও নিভে গিয়েছে। তার অর্থ লোডশেডিং। ঘরের মধ্যে টেবিলের উপর একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে। বুঝতে পারল যে সনাতনবাবু এসেই হয়তো কোনো ফাঁকে রেখে গেছেন। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বিছানাটা গুছিয়ে জানলার ধারে তাকিয়ে দেখল দূরে দাঁড়িয়ে থাকা গাছগুলো ক্রমাগত তীব্র অসন্তোষে মাথা দোলাচ্ছে। আকাশের গায়ে মাঝে মাঝে বিদ্যুতের রেখাগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। থেকে থেকেই একটা চাপা গোঙানির আওয়াজ কানে আসছিল। দরজা থেকে বাইরে বেরিয়ে উকি মেরে দেখল সনাতন বাবুর ঘরের দরজা বন্ধ। আওয়াজটা তার ভিতর থেকে আসছে। ভালো করে মন দিয়ে শুনতেই বুঝল সনাতন বাবুর মেয়ে বিনির কান্নার শব্দ। খাওয়ার সময় মেয়েটাকে প্রথমবার দেখেছিল নবীন। ছেলেদের মতো ছোট ছোট করে কাটা চুল, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, যেন কোনো কিছুকে দেখে সব সময় ভয় পাচ্ছে। সনাতন বাবুর মতে জোর করে দুগ্রাস ভাত খাইয়ে দেওয়ার পরই চিৎকার করে সমস্ত ভাতের থালা ফেলে দিয়ে উঠে ঘরে পালিয়ে গেল। নবীন এসব ভাবছিল, তখনই দরজার বাইরে থেকে নারী কণ্ঠের শব্দে নবীন কেঁপে উঠল। ব্যস্ত আছেন নাকি? হ্যারিকেনের হলদে আলোয় নবীন দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবল, এ কি সনাতন বাবুর দুই মেয়ে নাকি? বাইরে এসে দেখলো এক কাপ চা হাতে নিয়ে সেই মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না। পিঠ অবধি লম্বা চুলগুলো হাওয়ায় এদিক ওদিক উড়ছে। চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, বিকেলে তো চা খাওয়া হয়নি, তাই ভাবলাম চা দিয়ে আপনার সঙ্গে আলাপ সেরে ফেলি। নবীন অবাক হয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। এ কি ম্যাজিক নাকি? দুপুরে দেখা বিনির মতো অবিকল একই চেহারা, কিন্তু ছোট ছোট চুলের বদলে এখন তার মাথায় এক ঢাল চুল। চোখের দৃষ্টি গভীর, মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। নবীন ওইভাবে চেয়ে আছে দেখে মেয়েটার ভ্রু কুঁচকে যায়। তারপরেই অল্প হেসে সে বলল, আমি জানি আপনি কি ভাবছেন। না, আপনি যা ভাবছেন আমি সে নই। আমি বিনির দিদি মিতু। ও, আমি আসলে জানতাম না যে আপনারা দুই বোন। চা খেয়ে বললেন না তো কেমন হয়েছে? নবীন গরম চায়ে চুমুক দিতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলল। এ কি, ওভাবে কেউ গরম চা খায়? নবীন ভ্যাবলার মতো তাকিয়ে আছে মিতুর দিকে। অসম্ভব একটা আকর্ষণ আছে মেয়েটার চোখে মুখে। ও অল্প একটু হেসে বলল, ঘরে ঢুকতে দেবেন না নবীন বাবু? নিজের কাণ্ড কারখানায় নিজেই লজ্জা পেয়ে বলল, এমা ছি ছি, আপনাদেরই তো বাড়ি, আমি দখল করে বসে আছি, বরং আসুন আসুন। বলেই হ্যারিকেনের জোর বাড়িয়ে দিয়ে নবীন খাটের কোণে গিয়ে বসল। মিতু টেবিলের পাশে রাখা চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। তখনই পিছনের ঘর থেকে বিনির আবার চিৎকার ভেসে আসে। মিতুর মুখটা ছোট হয়ে যায়। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, ও বড় কষ্ট পাচ্ছে,
আসলে ছোট থেকে এরকম ছিল না, সব কিছু ঠিক ছিল। সকালে সনাতন বাবুর মুখেও একই কথা শুনেছিল নবীন। এবার সে জিজ্ঞাসা করল, কি হয়েছিল? একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে মিতু বলল, আমরা দুই বোনে মিলে আমাদের মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। আমাদের দুজনেরই স্কুল শেষ হয়েছিল সে বছর। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পর ছুটিতে আমরা মাসখানেকের জন্য মাসির বাড়িতে গিয়েছিলাম। মাসির বাড়ি কলকাতা শহরে, বড় আবাসনে উপরের তলায় থাকতো মাসিরা। ছাদের থেকে শহর দেখতে যে এত অপরিসীম সুন্দর লাগে তা আমাদের ধারণাতেই ছিল না। গ্রাম বাংলার সৌন্দর্য আর শহরের সৌন্দর্যের মধ্যে কোনো তুলনা নেই ঠিকই, কিন্তু এত আলো ঝলমল চারিদিক, বড় বড় গাড়ি, শহরে রাতের পরিবেশ আমরা আগে কোনো দিন দেখিনি। আমরা প্রায়ই রাতের দিকে খাওয়া দাওয়া সেরে ছাদে যেতাম। গরমকালে ঠান্ডা ফুরফুরে বাতাস, দূরে বয়ে চলা গঙ্গার ওপর স্টিমারের শব্দ, সব মিলিয়ে আমরা মোহিত হয়ে দেখতাম। দুই বোন মিলে ছাদের মধ্যে ঘুরে ঘুরে গান করছিলাম। পূর্ণিমার চাঁদের আলোয় আশপাশ ভরেছিল। দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে কোনো পরী নামবে। গান গাইতে গাইতে এত বিভোর হয়ে গিয়েছিলাম যে পিছিয়ে একেবারে ছাদের রেলিংয়ের পাশে চলে আসি। সেদিকে দেওয়াল একটু ভাঙা ছিল, পা পিছলে একেবারে নিচে। মাসির নিরলস পরিশ্রমে বিনি সুস্থ তো হয়ে উঠল, কিন্তু ওর এই সমস্যা শুরু হলো, আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। নবীন প্রশ্ন করল, আপনার আঘাত লাগেনি? মিতু কিছু বলতে যাবে, তখনই সনাতন বাবুর ঘর থেকে বিকট আর্তনাদের শব্দ ভেসে এলো। বিনি জড়ানো কণ্ঠে চিৎকার করছে, বাবা, বাবা, মিতু, মিতু। মিতু সেই দিকেই তাকিয়েছিল। নবীন বলল, আপনার বোন আপনাকে হয়তো খুঁজছে। মিতু দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, সেই ঘটনার পর থেকে ও সব সময় আমায় খোঁজে। আমি 24 ঘন্টা ওর সঙ্গে থাকি। ওর কথাগুলো কেউ বোঝে না আমি ছাড়া। দরজা খুলে মিতু বেরিয়ে গেল। নবীন মনে মনে ভাবল, মেয়েটা বড় অদ্ভুত। বৃষ্টি ধরে এলেও চারিদিক ঘোলাটে অন্ধকারে ঢেকে রয়েছে। রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই সারাদিনের পথশ্রমে চোখ বুজে এলো। তারপর কেটে গেছে 15 দিন। এই পরিবেশের সাথে ধীরে ধীরে মানিয়ে উঠছিল নবীন। সারাদিন পোস্ট অফিসের হাড়ভাঙা খাটনির পর রাতে সনাতন বাবুর মেয়ের চিৎকার মাঝে মাঝে কানে এলে নবীনের খুব বেশি অসুবিধা হতো না। শীত বিদায় দিয়ে বসন্ত আসছে, সামনেই দোল। শনি রবি মিলিয়ে দিন 3 ছুটি পাওয়া গেছে। নবীন ঠিক করলো বাড়ি থেকে ঘুরে আসবে। পিসি একা থাকেন, তারও দেখভালের প্রয়োজন। সেদিন বিকেল থেকে আবার আকাশ মেঘলা করে রেখেছিল। বৃষ্টি জোর না হলেও টিপ টিপ করে পড়েই চলেছে। আবার বিনির চিৎকার শুনতে পেল। নবীন খেয়াল করেছে আজ সকাল থেকেই মেয়েটা বড় অস্থির হয়ে রয়েছে। অন্যদিন এত অসুবিধা হয় না। আজ যেন নবীনের মনে হচ্ছিল ওর মাথার ভেতর বসে বিনি চিৎকার করছে। কানে বালিশ চাপা দিয়ে কোনো মতে শুয়েছিল নবীন। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা তীব্র অস্বস্তিতে নবীনের চোখ খুলে যায়। ওর মনে হলো জানলার পিছন থেকে কেউ যেন এসে একটা খসখস শব্দ করছে। শব্দটা এত অস্বস্তিকর যে নবীন খাটের উপর কাঠ হয়ে বসে আছে। কান খাড়া করে শুনল নবীন। ওদিকে বিনির চিৎকার অনেকক্ষণ আগেই থেমে গেছে। মনে মনে ভাবে হয়তো হয়তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। কাঠের জানলায় আঁচড়ানো শব্দটা এখনো শুনতে পাচ্ছিল। খাটের উপর বসেই কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করল, কে? আঁচড়ানোর শব্দটা কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে এবারে আরো দ্রুত হতে লাগলো। নবীন আর সহ্য করতে পারল না। সে সহ্য করতে না পেরে হ্যারিকেনের জোর বাড়িয়ে 2 হাতে জানলার পাল্লাটা খুলে দিল। আর তখনই বৃষ্টি মাখা ঠান্ডা বাতাস ওর সারা ঘরে ঢুকে পড়ল। নবীনের মনে হলো হ্যারিকেনের কাঁচটা
কেউ যেন দুহাতে চেপে ধরল। কাঁচ ফাটার শব্দের সাথে সাথে আলো নিভে নিকষ কালো আধার ঘিরে ধরল। বাইরেও জমাট বাঁধা অন্ধকার। তার মধ্যে গাছগুলোকে দেখলে মনে হয় রং পা পড়ে কতগুলো লোক ওর ঘরের দিকেই তাকিয়ে আছে। জানলা খোলার পর আঁচড়ানোর শব্দটা থেমে গেছে। খুব লোডশেডিং হয় বলে একটা টর্চ সবসময় নবীন নিজের কাছে রাখত। টর্চটা নিয়ে জানলার বাইরে আলো ফেলতেই দেখল বাড়ির কোণে খেজুর গাছের তলায় কেউ যেন গুটিসুটি হয়ে বসে আছে। আবঝা আলোয় মনে হচ্ছে যেন চারপাই কোনো প্রাণী। টর্চের আলো মাঝপথেই থেমে গেছে। আলো দেখতে নবীন দেখল সেই প্রাণীটা অস্বাভাবিক দ্রুত গতিতে জানলার কাছে এগিয়ে এলো। ভয়ে টর্চটা মাটিতে পড়ে নিভে গেল। মাটি থেকে টর্চ তুলে আলো ফেলতে দেখল যাকে চারপাই প্রাণী ভেবে ভুল করেছিল সে আসলে সনাতন বাবুর মেয়ে বিনি। সেই ছোট ছোট করে কাটা চুল, একটা হাঁটু অবধি জামা পরে বসে আছে। ঘরের ভিতর থেকে নবীন চিৎকার করল, বিনি, তুমি ওখানে কি করছো? মেয়েটা এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো। সেই অভিব্যক্তি দেখে নবীনের হাত থেকে টর্চটা আবার মাটিতে ছিটকে পড়ে গেল। আলোটা এখন অর্ধবৃত্তাকার মাটির ওপর ঘুরছে, কিন্তু এই সামান্য আলোতেই কয়েক মুহূর্ত দেখেছিল মুখটা। নবীন মনে মনে বলল, বিনির এই কি বিভৎস চেহারা! ওর চোখের অংশটা একেবারে খালি, যেন পাতালের অন্ধকার ভরা সেই খালি অংশে। মাথার মাঝখানে একটা গভীর ক্ষত, সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে। মুখে আকর্ণ বিস্তৃত হাসি, আর সেই হাসি মুখে এককভাবে নবীনের দিকে তাকিয়ে হাত দুটো সামনের দিকে এগিয়ে তাকে ডাকছে। নবীন সহ্য করতে না পেরে দরজা খুলে দৌড়ে সনাতন বাবুর ঘরের সামনে তাকে ডাকতে যাবে, দেখল মিতু ওখানেই দাঁড়িয়ে আছে। ভয় পেলেন নাকি? আপনি কিভাবে জানলেন? এরকম ভাবে ছুটে আসছেন রাত্রিবেলা, তাই ভাবলাম। নবীনের মুখে কথা সরে না, জিভ যেন লোহা দিয়ে তৈরি। খানিকক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, জানলার বাইরে বিনিকে দেখলাম। তখনই ঘরের ভেতর থেকে বিনির চিৎকার ভেসে এলো। শব্দগুলোর কোনো অর্থ নেই, শুধু গো গো কতগুলো শব্দ। মিতু অবাক হয়ে নবীনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কাকে দেখলেন? জানলার বাইরে বিনিকে দেখলাম। মিতু অদ্ভুতভাবে হেসে উঠল। বিনি? সে তো বিছানা থেকে উঠতেই পারছে না। বলেই ঘরের পর্দাটা সরিয়ে দিল। নবীন দেখল বিনি ছটফট করছে। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছিল, সেই আলোয় সনাতন বাবুর মুখের অর্ধেক অংশ দেখা যাচ্ছে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলছে, খুব কষ্ট হচ্ছে মা। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তোর। বিনির মুখ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। নবীন অসহায় চোখে তাকায় মিতুর দিকে। এর পরেও বলবেন আপনি বিনিকে আপনার জানালার পাশে দেখেছেন? আর কোনো কথা সরে না নবীনের মুখে। তাহলে কি সবটাই মনের ভুল? মিতু পর্দা সরিয়ে ঘরে এগিয়ে বিনির মাথার কাছে বসল। আলতো হাতে বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিনি চোখ খুলে একবার তাকালো মিতুর দিকে। চোখের কোলবে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল। নবীন বাইরে থেকে শুনতে পেল মিতু বলছে, এই তো আমি এসেছি, আর কষ্ট পাস না। মেয়েটা আবার মুখ থেকে কতগুলো গো গো শব্দ বের করে। সনাতনবাবু বাইরে এসে দেখেন নবীন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। ঘোলাটে আকাশে মাঝে মাঝে বিদ্যুতের রেখা খেলে যাচ্ছে। ওকে দেখেই বললেন, তুমি একটা কাজ করো বাবা, তুমি একটু এখানে বসো, আমি পরেশ ডাক্তারকে একবার খবর দিয়ে নিয়ে আসি। মেয়েটা আজ বড় অস্থির হয়ে রয়েছে। নবীন কি বলবে বুঝতে পারল না। সে একটু আমতা আমতা করেই বলল, আপনারা থাকুন, আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসি।
আপনি আর ওর দিদি সঙ্গে থাকলে বিনি শান্ত থাকবে। আমাকে তো চেনেই না, আপনি এখানেই থাকুন। সনাতনবাবু খানিকক্ষণ অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে থেকে তারপরে বলল, কি বলছো? তখনই দরজা খুলে 2-3 জন বাড়ির ভিতরে ঢুকে এলো। এত রাতে বিনির চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে। একজন বয়স্ক মানুষ ভিড়ের মধ্যে থেকে বলল, মোড়ল মশাই, বিনি মায়ের কি আজ একটু বেশি শরীর খারাপ হয়েছে? কান্না থামছে না। মোড়ল মশাই তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে গেলেন। হ্যাঁ চক্রবর্তী, আজ রাতে এক মুহূর্তের জন্য ঘুমোইনি, তাই আমি নবীনকে বলেছিলাম তোমরা একটু দেখো, আমি বরং পরেশ ডাক্তারকে একবার খবর দিয়ে আসি। পর্দাটা সামান্য তোলাই ছিল। নবীন একবার উকি মেরে দেখল বোনের মাথাটা কোলে নিয়ে তখন ওকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিল মিতু। বিনি বড় বড় চোখ করে দিদির দিকে তাকিয়ে মুখ থেকে সেই অদ্ভুত শব্দটা ক্রমাগত করেই চলেছে। প্রতিবেশীদের মধ্যে কয়েকটা কথা ওর কানে ভেসে এলো। কি যে হয়ে গেল? এই বাড়িটা আগে কত সুন্দর ছিল, গোস্বামীদের সুখের সংসারে কার নজর পড়লো কে জানে। আবার একজন ভিড়ের মধ্যে থেকে বললেন। নবীনের মনে পড়ল সত্যি এই বাড়িতে এসে এত দিন হয়ে গেছে, মিতুর যে মা বেঁচে নেই সেটা এতদিন ওর মাথায় আসেনি। তারপরই মিতুর দিকে নজর পড়ে। খোলা চুলগুলো মুখের সামনে পড়ে মুখের একটা অংশ একেবারেই দেখা যাচ্ছে না। সামান্য আলোয় নবীনের মনে হলো মিতুর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। নবীনের একবার বলতে ইচ্ছা করলো, কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটা থেকে থেকে এমন খিঁচুনি দিয়ে উঠছে যে সেই কথা বলার সাহসে কুলোলো না। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিতেই বিনি ঘুমিয়ে পড়ল। সে রাতে নবীনের ভালোভাবে ঘুম হয়নি। পরদিন সকালবেলা বেশ দেরি করে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই জিনিসপত্র গুছিয়ে বাইরে এসে দেখল সনাতনবাবু দাওয়ায় বসে। আজ তো ছুটি, আজ কোথায় চললে? কাকাবাবু ছুটি আছে, তাই দিন কয়েকের জন্য একটু বাড়ি থেকে ঘুরে আসবো ঠিক করেছি। পিসির বয়স হয়েছে, যদি কিছু দরকার হয় তাই একবার দেখা করে আসি। বেশ বেশ, যাও। এখানে এসেও তো কতদিন হয়ে গেল, বাড়ি থেকে একটু জিরিয়ে এসো। এখানে তো আর তোমার সেরকম সেবা যত্ন করতে পারি না। সে কথার উত্তর না দিয়ে নবীন প্রশ্ন করল, বিনি ভালো আছে? ওই আছে, যতক্ষণ ওষুধ কাজ করবে ততক্ষণ ঘুমোবে। কাল সারা রাত আপনিও ঘুমোননি, একটু বিশ্রাম নিয়ে নিন। নবীনের চোখ কথার মাঝখানে মিতুকে খুঁজছিল। এই মেয়েটাকে এই কয়েকদিনের মধ্যে তার একটু একটু ভালো লাগতে শুরু করেছে। এত শান্ত, ধীরে ধীরে কথা বলে যে কোনো পরিস্থিতিতেই বিচলিত হতে হয় না। কিছু খুঁজছো বাবা? সনাতনবাবুর প্রশ্নে নবীন একবার ভাবল জিজ্ঞেস করবে, মিতু কোথায়? কিন্তু লজ্জায় সে কথা বলতে পারল না, বরং বলল, তালা দিয়ে দিয়েছি, চাবিটা হাতে দিয়েই ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে গেল। বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে সনাতন গোস্বামী বাড়ির দিকে তাকিয়ে দেখে ছাদের ওপর চুল খুলে মিতু দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি অন্যদিকে। নবীন খানিকক্ষণ মিতুর দিকে তাকিয়েছিল, কিন্তু মিতু ওর দিকে চোখ ফেরালোই না। এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আর সময় নষ্ট না করে স্টেশনের দিকে পা বাড়ালো নবীন। বাড়িতে এসে প্রথমে 2 দিন হই হই করে কেটে গেল। বন্ধুদের সঙ্গে দোল খেলা, ক্লাবে বসে আড্ডা মারা, ক্যারাম খেলা, সব মিলিয়ে ছুটির দিনগুলো কেমন যেন হু হু করে শেষ হয়ে গেল। রবিবার সকাল থেকে আকাশের মুখ গোমড়া। মাঝে মাঝে রোদ দেখা দিচ্ছে, আবার মাঝে মাঝে মেঘ এসে কোথা থেকে যেন জড়ো হচ্ছে। যদিও তার পিসি আজ বারবার করে তাকে যেতে বারণ করেছিলেন। আজ তাদের পাড়ায় একটা পুজো আছে, কিন্তু কোনো উপায় নেই, ছুটি যে শেষ। নতুন চাকরি, এত বেশি ছুটিও নেওয়া যায় না। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। স্টেশনের পাশেই একটা বিশাল কালী মন্দির। সেখানকার পুরোহিত মশাই অনেক ছোট থেকে ওকে চেনে। রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখল মন্দিরের দরজা খোলা। মনে মনে ভাবল,
আজ বোধহয় কোনো বিশেষ পুজো, তাই এই সময়ও মন্দির খোলা। একবার মাথা ঠেকিয়ে যাবে ভেবে মন্দিরের সামনে দাঁড়ালো নবীন। পুরোহিত মশাই মন দিয়ে বেলপাতা আর তুলসী পাতা আলাদা করছিলেন। নবীন গিয়ে নমস্কার করে ঘন্টা বাজাতেই পিছন ঘুরে তাকিয়ে ওকে দেখে মৃদু হেসে বললেন, বলি এই অবেলায় কোথায় যাচ্ছিস? এই যে অফিস থেকে ডাক এসছে, ফিরে যাচ্ছি। উনি আবার নিজের কাজ করতে বললেন, আজ মায়ের পুজো আছে, থেকে যেতে পারতিস তো, রাতের বেলা পুজো হবে। নবীন আর একবার প্রণাম করে বেরিয়ে এলো মন্দিরের বাইরে। জুতো পরে এগোতে যাবে ঠিক এমন সময় পুরোহিত মশাই একবার ডাক দিলেন, নবীন, হ্যাঁ নবীন, বলি তুই কি শ্মশানে যাস? ও একটু অবাক হয়ে মাথা নাড়ল। ও ব্যস্ত হয়ে ওঠে, ট্রেনের সময় হয়ে আসছে। পুরোহিত মশাই ওর দিকে না তাকিয়ে ওর পড়ন্ত বেলায় সূর্যের আলোয় যে লম্বাটে ছায়া তৈরি হয়েছে সেই দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। নবীন একবার মাথা ঘুরিয়ে পিছন দিকে দেখে বলল, ওদিকে কি দেখছেন? পুরোহিত মশাইয়ের মুখটা কেমন যেন রক্তশূন্য হয়ে গেছে। তখন স্টেশন থেকে ঘোষণা হলো ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। সে আর পুরোহিত মশাইয়ের উত্তরের অপেক্ষা না করে দৌড় দিল স্টেশনের দিকে। পুরোহিত মশাইয়ের মুখের ভয় ভাবটা তখনও কাটেনি। উনি স্পষ্ট দেখেছিলেন নবীনের ছায়ার সঙ্গে গা লাগিয়ে আর একটা ছায়া মন্দিরের বাইরে অপেক্ষা করছিল। স্টেশন থেকে চা আর সামান্য কিছু শুকনো খাবার নিয়ে জানলার ধারে একটা সিটে আয়েশ করে বসল নবীন। গ্রামে পৌঁছতে প্রায় 9টা হয়ে যাবে। ট্রেন যখন স্টেশন ছাড়ল তখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জানলাগুলো নামিয়ে দিতেই একেবারে গুমোট হয়ে আসে পরিবেশ। নবীন অল্প একটু জানলা খুলতেই জুঁই ফুলের মতো নরম বৃষ্টির কণাগুলো তার হাত ছুঁয়ে যাচ্ছিল। আর সেই আরামে কখন যেন ঘুম এসে গিয়েছিল তার সে বুঝতে পারেনি। পাশের দুজন সহযাত্রী একে অপরের উদ্দেশ্যে বলল, এই বিশে শিমুলগঞ্জে নামতে হবে। সেই আওয়াজে নবীন চোখ খুলে দেখল তারও নামার সময় হয়ে গেছে। হুড়মুড়িয়ে ব্যাগটা নিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। স্টেশনে হাতে গোনা কয়েকজন নামল। তারপর স্টেশন কাঁপিয়ে ট্রেন ছুটে বেরিয়ে যেতেই অন্ধকার ঘিরে ধরল। বৃষ্টির জন্য সহযাত্রীরা তাড়াতাড়ি চলে গেছে। নবীন একা দাঁড়িয়ে স্টেশনে। বিল্টুর চায়ের দোকানের ঝাঁপ ফেলা, না হলে 1 কাপ চা দরকার ছিল। বৃষ্টিতে ভিজে সামান্য কাঁপুনি উঠছে। চারিপাশে আরও একবার তাকিয়ে গ্রামের পথ ধরল। মাটির কাঁচা রাস্তা বৃষ্টির জলে একেবারে কাদা হয়ে রয়েছে। খুব সাবধানে যেতে হবে, না হলে সমূহ বিপদ। জঙ্গলি লতাপাতায় পথের ধারটা এমনভাবে ভিড় করে রয়েছে যে সেখান দিয়ে যাওয়ার উপায় নেই। অগত্যা জুতোটা খুলে হাতে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো নবীন। অফিসের এই একটাই জুতো, সেটা এখন কাদায় মাখামাখি হলে কাল অফিস যেতে অসুবিধা হবে। অগত্যা খালি পায়ে এগোলো। গ্রামে ঢুকেই বুঝতে পারলো অন্য দিনের মতো এখনো লোডশেডিং হয়ে রয়েছে। আলোর দেখা নেই। বৃষ্টিটা বেশ জোরেই পড়ছিল। চারদিক কেমন একটা ঘোলাটে অন্ধকার। দূরের বাড়িগুলো থেকে কাঁপা হলদে আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ চোখ পিটপিট করছে। হাঁটতে হাঁটতে মৃত্যুদের পুকুরের পাশে এসে পৌঁছতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সূচের ফলার মতো বৃষ্টির ফোঁটাগুলো ওর গায়ে বিঁধতে লাগলো। এখন আর কোনোভাবেই এগোনো সম্ভব নয়। এমনিতে ভিজে গেছে, আর এই অসময়ে বৃষ্টিতে স্নান মানেই জ্বর। পুকুরের ধারে সেই ঝুপসি গাছের নিচে দাঁড়ালো। ঠান্ডা জলো বাতাসে হালকা হালকা কাঁপুনি দিচ্ছিল। জলটার ওপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ে কেমন একটা তরঙ্গের মতো সৃষ্টি করছে। এখান থেকে আর খানিকটা গেলেই সনাতন বাবুর বাড়ি, কিন্তু বৃষ্টিটা এত জোরে হচ্ছে যে এগোতে আর সাহস পাচ্ছে না। ঘন পাতার আড়ালে মাথাটা বাঁচিয়ে কোনোভাবে দাঁড়িয়ে একভাবে দেখছিল পুকুরের জলের মধ্যে বৃষ্টির জলের নৃত্য। ঘোরের মধ্যে চলে গিয়েছিল, আর ঠিক তখনই গুমড়ে কান্নার শব্দটা শুনতে পেয়ে সেদিকে টর্চের আলো ফেলে দেখল পুকুরের ধারে মিতু বসে আছে। কাদামাটিতে পা আটকে আসছিল, তবুও সাবধানে সেদিকে এগিয়ে নবীন জিজ্ঞেস করল, মিতু, তুমি এখানে? নবীন দেখল মিতুর শরীরটা কেমন যেন কেঁপে উঠছে। নবীন একবার ভাবল ওর কাঁধে হাত রাখবে, কিন্তু সংকোচের জন্য পারল না।
কাছে এসে বলল, মিতু, তুমি এখানে? মিতুর চোখগুলো এখনো খোলা, সেখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। তুমি এখানে অন্ধকারে বসে কি করছো? চলো বাড়ি চলো মিতু। মেয়েটা দুহাতে মুখ ঢেকে উঠে দাঁড়ালো। আমি আর পারছি না, আমি আর পারছি না। দিনের পর দিন এই কষ্ট আমি আর পারছি না। এত অবহেলা আমি আর নিতে পারছি না। বাবার জন্য শুধু বিনি আছে। আমাকে যেন বাবা দেখতেই পায় না, আমি যেন ওর সন্তানই নই। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। নবীনের সারা শরীর ভিজে চপচপ করছিল। বাড়িতে গিয়ে সব কথা শুনবো মিতু। চলো বাড়ি চলো আগে, অবুঝের মতো কাণ্ড করো না। তোমার বাবা তোমায় খুঁজছেন, বয়স্ক মানুষ, এমনি বিনিকে নিয়ে ব্যস্ত হয়ে থাকেন। না না, খুঁজবে না। আমার বাবা আমায় কোনো দিন আর খুঁজবে না। আমি আর ওই বাড়িতে ফিরবো না। নবীন অসহায় হয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমায় খুলে বলবে মিতু? মেয়েটা এবার নবীনের দিকে একবার ভালো করে তাকালো। অন্ধকারে কেউ কারোর মুখ স্পষ্ট দেখতে পেল না। তুমি জানো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। নবীনের মনে হচ্ছিল দুহাতে মিতুকে জড়িয়ে ধরে বলে, চলো আমার সাথে, আমরা দুজনে একসাথে থাকবো। হঠাৎ মিতু নবীনের হাতটা ধরে বলল, আমাকে তোমার সঙ্গে থাকতে দেবে? নবীনের মনে হলো ওর সারা শরীরে কেউ যেন আগুন ঢেলে দিল। সম্মোহিতের মতো বলল, দেব, তার আগে বাড়ি চলো। বাধ্য মেয়ের মতো নবীনের পিছন পিছন মিতু বাড়িতে এসে ঢুকলো। বাড়ির দরজা জানলা হাট করে খোলা। নবীন বাইরে থেকে ডাকলো, কাকা বাবু। বৃদ্ধের ক্লান্ত স্বর ভেসে এলো, কে? আমি নবীন। ও, এসো। বলে চাবির গোছাটা এগিয়ে দেন। ঘরের পর্দাটা তোলাই ছিল। বিনি কেমন আছে? নবীন প্রশ্ন করে অন্ধকার ঘরে একবার দেখার চেষ্টা করল। বারান্দায় বসেছিল সনাতন বাবু। দেখে মনে হয় তার শরীরে বল অবশিষ্ট নেই। সেভাবে বসেই বলতে লাগলেন, তুমি যাওয়ার পর থেকে অবস্থা খুব খারাপ হয়েছিল, ওই দেখো। বলেই হ্যারিকেনের আলো বাড়িয়ে দিতেই নবীন দেখল বিনিকে খাটের সঙ্গে হাত পা বেঁধে রেখে দিয়েছে। আমি আর পারছি না বাবা, মেয়েটাকে নিয়ে যে কি করব বুঝতে পারছি না। বয়স হয়ে গেছে, আজ আছি কাল নেই। তারপর ওর মা তো কবেই পৃথিবী থেকে চলে গিয়ে মুক্তি পেয়েছে। আমি আর পারছি না। নবীনের মনে হলো বয়স্ক মানুষটার কাঁধ কেমন যেন নিচের দিকে নেমে এসেছে। নবীন মিতুর দিকে একবার পিছন ফিরে তাকালো। মিতু ঠোঁটে আঙুল দিয়ে কিছু বলতে মানা করলো। চাবি নিয়ে ঘরে এসে ভিজে জামা কাপড়গুলো খুলে ফ্রেশ হয়ে খাটের ওপর বসল নবীন। সনাতনবাবু এসে জিজ্ঞেস করলেন রাত্রে কিছু খাবেন কিনা। বৃষ্টিতে ভিজে ওর শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছিল। কিছু খাবো না কাকাবাবু। নবীন দেখল সনাতনবাবু দাঁড়িয়ে রইলেন। কিছু বলবেন কাকাবাবু? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবীন এগিয়ে গিয়ে বলল, আমায় নিজের ছেলের মতো ভেবে আপনি সব কিছু বলতে পারেন। নবীন ভাবছিল একবার যদি মিতুর কথা তোলে তাহলে সে নিজের মনের কথা আজ সনাতনবাবুকে বলেই দেবে। লুঙ্গির কোচর থেকে একটা বিড়ি বের করে আগুন ধরিয়ে জোরে টান দিলেন বৃদ্ধ সনাতন গোস্বামী। লোকটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যেন ভেতরে ভেতরে ভেঙে গেছেন। ঘন ঘন টান দিয়ে সনাতনবাবু বলতে শুরু করলেন, আজ আমার মনটা বিশেষ ভালো নেই। আজ বিডির মায়ের মৃত্যুদিন। বছর 20 আগের একটা ঘটনা। আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বিনির মাসির বাড়ি। এই ঘটনা নবীনের শোনা, তবু বাধা দিল না। বৃদ্ধ যদি বলে একটু শান্তি পায়। ওদের বাড়ি শহরে উঁচু আবাসনে। ছাদে খেলতে খেলতে আমার বড় মেয়েটা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। অনেক চেষ্টা করেছিলাম,
কিন্তু মেয়েটাকে বাঁচাতে পারিনি। তারপর ওর মা কেমন অসুস্থ হয়ে পড়ল, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কথা বললে উত্তর দিত না, সারাদিন ফ্যাল ফ্যাল করে ঘরের আশেপাশের দিকে তাকিয়ে থাকতো। ওর মায়ের এই অবস্থা দেখে বিনিকে তখন ওর মাসির বাড়িতেই রেখে এলাম। একদিন বিকেল বেলায় বাড়িতে এসে দেখি দরজা হাট করে খোলা। 2-3 বার ডাকলাম, বনানি, কোনো সাড়া শব্দ নেই। তারপর গিয়ে দেখি সিলিং থেকে গলায় দড়ি দিয়ে বনানির শরীরটা ঝুলছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে রয়েছে। মেয়ের মৃত্যু স্মৃতির ভার এত প্রখর ছিল যে প্রাণ দিয়ে দেওয়া তার কাছে খুব সাধারণ ঘটনা ছিল। ও চলে যাওয়ার পর বিনিকে মাসির বাড়ি থেকে নিয়ে আসি। দিন কয়েক সব কিছু স্বাভাবিক ছিল। তারপর বিনিও কেমন যেন পাগলের মতো করতে থাকে। চিৎকার চেঁচামেচি করে সারা ঘর মাথায় করে রাখত। জিজ্ঞেস করলে কিছু বলতো না। ধীরে ধীরে কলেজ বন্ধ হয়ে গেল। এমনও হয়েছে ঘরে দরজা জানলা বন্ধ করে হাত পা বেঁধে রাখতে হয়েছে। তারপর কথাটা শেষ হওয়ার আগেই ঘর থেকে বিনির চিৎকার ভেসে এলো। নবীনের মাথাটা কেমন যেন ভারী হয়েছিল। তার পুরনো ক্ষত যেন তাজা হয়ে উঠছে। তার মাও তার দিদির মৃত্যুর পর এই একইভাবেই একা করে দিয়ে চলে গেছে। আর এই মানুষটাও সেই একই দুঃখে দুঃখী। ঘরের মধ্যে বৃষ্টির একটা গুমোট করা আবহাওয়া। সনাতনবাবু বেরিয়ে যেতেই লোহার সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। একটা সিগারেট না খেলেই নয়, মাথায় শুধু ঘুরছে সনাতনবাবুর বলা কথাগুলো। ভীষণ অভিমান হয় মেয়েটার উপর। মিতুর বড় দিদি সেই ঘটনায় মারা গেছে, সে একবার বলল না? নারকেল পাতার জালি ছায়া আর বড় কৃষ্ণচূড়া গাছের ডালের পাশে এসে দাঁড়িয়েছিল। একটা অস্পষ্ট অবয়ব ছাদের ধারে দাঁড়িয়ে। আবছা চাঁদের আলোয় নবীন বুঝল ওটা মিতু। নবীন এগিয়ে গেল সেই দিকে। ইচ্ছা করছিল পিছন থেকে জড়িয়ে ধরবে, কিন্তু খানিক আগিয়ে থেমে গেল। দূর থেকে মিতু মনে হলেও এ মিতু নয়। এ কি? মরা চাঁদের আলোয় নবীন দেখল মহিলার গলায় একটা দড়ির ফাঁস লাগানো। দড়িটার শেষ প্রান্ত ছাদ থেকে ঝুলছে নিচে। ওর পা দুটো যেন মেঝেতে জমে গিয়েছে। মুখের ভিতর জিভের উপস্থিতি টের পেল না। বহু চেষ্টায় গলা দিয়ে শুধু গো গো শব্দ বেরিয়ে এলো। নবীন খেয়াল করলো শব্দটা অবিকল বিনির চিৎকারের মতো। ওর মনে হলো, তবে কি বিনি এসব দেখতে পায়? মহিলা এবার পিছন ফিরে নবীনের দিকে তাকিয়ে আছে। নবীন দেখল মহিলার কপাল বরাবর লম্বা করে চেরা, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। গলার উপর দড়িটা চেপে বসেছে। চোখের মণি দুটো খুবই ছোট, যেন দুটো বিন্দু। কিন্তু এ কার চেহারা? মাথা ঘুরে গেল। সিঁড়ির উপর থেকে গড়িয়ে পড়ে যাবে এমন সময় দুটো শক্ত হাত সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে দিল না। সনাতনবাবু ওকে ধরে নিচে নামিয়ে আনলেন। নিচের একটা ঘর থেকে সুন্দর ধূপের গন্ধ আসছে। একটা ফটো ফ্রেমের সামনে মিষ্টি সাজিয়ে রাখা আছে। ছাদে দেখা সেই মহিলার ছবিতে মোটা রজনীগন্ধার মালা। নবীন চিৎকার করে উঠল, না! কি হয়েছে নবীন? সনাতনবাবু প্রশ্ন করলেন। নবীন কোনো উত্তর না দিয়ে ছুটে নিজের ঘরে চলে যায়। খাটের উপর জড়সড় হয়ে বসে আছে। কাল সকালে এ বাড়ি ছেড়ে চলে যাবে, এরকম ভূতের বাড়িতে থাকা সম্ভব নয়। এসব ভাবছিল তখনই দরজায় টোকা পড়ল। নবীন খাটের উপর শক্ত হয়ে বসে থাকে। এবারে টোকা বেশ জোরে। খাট থেকে নেমে দরজা খুলে দেখল মিতু ফিরে যাচ্ছে। এত সবের মাঝে এই মেয়েটার কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। নবীন পিছন থেকে ডাকলো, মিতু! মিতু একবারও পিছনে না ফিরে ছাদের দিকে এগিয়ে গেল। রাতের ঘটনা ভুলে মাঝরাতে নবীন মিতুর পিছু নিল। খোলা চুলে ছাদের কোনায় দাঁড়িয়ে রয়েছে মেয়েটা।
নবীন এক পা দুপা করে এগিয়ে গেল। আর ঠিক তখনই সেদিন রাতে দেখা চারপাই প্রাণীর মতো মিতু বেগে ওর দিকে ঘুরে দেখল। নবীন ছাদের উপর পড়ে যায়। এ কোন মিতু? মিতু, তোমার কি হয়েছে? আকাশে বিদ্যুতের রেখা দেখা দিল। ক্ষণিকের আলোয় নবীন মিতুর চোখের মনির দিকে তাকায়। সেখানে একটা অন্ধকার গহ্বর থেকে দুটো ছোট লাল বিন্দু যেন তার দিকে তাকিয়ে আছে। নবীন ধীরে ধীরে পিছোতে থাকে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। নিচে বিনির চিৎকার শুনতে পাচ্ছে, অথচ সনাতন বাবুকে ডাকবে সেই সাহসটুকু নেই। কিছুক্ষণ আগেই পুকুর পাড়ে দেখা মিতু আর এখনকার মৃত্যুর মধ্যে অনেক তফাৎ। নবীনের মাথার মধ্যে সবকিছু যেন কেমন ওলটপালট হয়ে যাচ্ছিল। মাথার পেছনে শব্দ শুনে দেখল বিনি কখন যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে। ডুবতে থাকা মানুষ যেমন খড়কুটোটাকেও আঁকড়ে ধরে, নবীনের এখন ঠিক সেই অবস্থা। দু হাতে বিনির হাত দুটো জড়িয়ে ধরে বলল, আমায় বাঁচাও, বাঁচাও বিনি, বিনি আমায় বাঁচাও। বিনি একটা অদ্ভুত হাসি দিয়ে মিতুর দিকে তাকিয়ে জড়ানো স্বরে বলল, দিদিয়া, 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 চলে যা। তুই কেন এসেছিস? চলে যা। নবীন দেখল মিতুর শরীরটা হাওয়ায় ভাসছে, চুলগুলো সাপের ফোনার মতো এদিকে ওদিকে উঠছে। বিনি দু হাতে নবীনকে জড়িয়ে ধরে। মিতুর চোখ দিয়ে আগুন ঠিকরে পড়ছে। একটা অপার্থিব কণ্ঠ চিৎকার করে ওঠে, ওকে ছেড়ে দেবিনি, ও আমার। না না, তুই মাকে নিয়ে নিয়েছিস। তুই সব সময় আমার ছায়ায় গা মিশে থাকিস। আমি কিচ্ছু করতে পারি না। তুই মরে গেছিস দিদিয়া, মরে গেছিস। মনে করে দেখ, সেদিন ছাদ থেকে তুই পড়ে গিয়েছিলিস। না না, সব মিথ্যে, মিথ্যে। বলেই সেই বিভৎস রূপ নিয়ে নবীনের দিকে ছুটে আসে। নবীন আর বিনি পিছিয়ে যায়। বিনির ইন্দ্রিয় এত চাপ নিতে পারছিল না। ধীরে ধীরে নবীনের কোলে ঢলে পড়ে বিড়বিড় করে বলে চলে, ওকে ওকে কিছু করিস না দিদিয়া, ওকে কিছু করিস না। ও আমাদের বাড়িতে থাকে মাত্র। তুই বিশ্বাস কর, তোর ছাদ থেকে পড়ে যাবার পেছনে ওর কোনো দোষ নেই। বিশ্বাস কর, তোকে আমি ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিইনি। তুই চলে যা দিদিয়া, তুই চলে যা। সনাতন বাবু বিনির গলার স্বর শুনে তাড়াতাড়ি উঠে এসে ছাদের উপর সেই দৃশ্য দেখে একেবারে পাথর হয়ে গেছেন। তার মুখ থেকে একটা বিভৎস চিৎকার ভেসে আসে। বাবাকে দেখে কোনো মতে সে নবীনকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলল, ওকে চলে যেতে বলো বাবা, দিদিয়াকে চলে যেতে বলো। না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আজকে বিকেল বেলায় ওই লোকটা আমায় বলেছে ওর ঘরে আমায় থাকতে দেবে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। হয় ও আমার সাথে থাকবে, আর নয় ওকেও আমি আমার মায়ের মতো নিয়ে যাব। বিনিকে পাশ কাটিয়ে সনাতন বাবু এবার ছাদে উঠে আসে। তার চোখে ভয়ের বদলে শোকের ছায়া। মিতুমা রে, এ দুনিয়া তোর নয়। এই লোকটা এ বাড়ির কেউ নয়, শুধু আশ্রিত। ওর কোনো দোষ নেই। ও তো না জেনে তোকে বলেছে তোকে থাকতে দেবে। তারপর নবীনের দিকে তাকিয়ে বললেন, তুমি ওকে চলে যেতে বলো নবীন। ও যে বুঝতে পারছে না ও মৃত। ছেলেটা পাথরের মতো মৃত্যুর দিকে তাকিয়ে রয়েছে। তার মনের মধ্যে এতদিন ধরে একটু একটু করে জমে থাকা মৃত্যুর প্রতি প্রেম তার চোখের কোল বেয়ে ঝরে পড়ছে। বিড়বিড় করে সে বলল,
আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দাও মিথু। তুমি যাও, অনন্ত লোকে মুক্তির পথ ধরো মিথু। যে কথাগুলো বলতে পারলো না সেগুলো মনে মনে বলল। আমি তোমায় খুব ভালোবাসি মিথু, খুব ভালোবাসি। মিতুর শরীরটা একবার ধীরে ধীরে ছাদের উপর নেমে এলো। আবার ঝড় উঠছে, শোঁ শোঁ শব্দে বাতাস বইছে। মিতুর চোখের সেই জ্বলন্ত দৃষ্টি এখন যেন ম্রিয়মান, এক দৃষ্টে নবীনের দিকে তাকিয়ে থাকে। বিনির মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে। তুই চলে যা দিদিয়া, তুই চলে যা। ওরা সবাই দেখলো আকাশের বুকে বিদ্যুতের ঝলক দিয়ে আবার অন্ধকার নেমে এলো। সেই সাদা বেগুনি আলোয় ওরা সবাই দেখলো মিতুর শরীরটা ধীরে ধীরে গুঁড়ো হয়ে বাতাসে মিশে গেল। বিনি অচৈতন্য হয়ে সনাতন বাবুর হাতে শরীরটাকে ছেড়ে দিল। ওর যখন জ্ঞান ফিরল তখন পরদিন দুপুর। ঘুম থেকে উঠেই দিদিয়া চিৎকার করে উঠে দেখে মাথার কাছে নবীন আর সনাতন বাবু বসে আছে। পরেশ ডাক্তার গম্ভীর মুখে বিনির মুখের দিকে তাকিয়ে। বিনি আবার বাবাকে প্রশ্ন করল, বাবা, দিদিয়া? কথার সেই জড়তা কেটে গেছে, স্বাভাবিক স্বরেই কথাগুলো বলল। সনাতন বাবু মেয়ের মাথায় হাত রেখে বললেন, চলে গেছে, চলে গেছে। মিতু আর আসবে না, আর কখনো কোনো দিনও আসবে না। নবীনের সারা শরীর ভেঙে আসছিল। কাল সারা রাত ঘুম হয়নি। ঘরে এসে বিছানায় শরীরটাকে ছেড়ে দিতেই তার মনে হলো কারোর কোলে যেন মাথা রাখলো। চোখ খুলতে যাবে ঠিক তখনই মনে হলো কতগুলো এলো চুল আর সেই চেনা সুবাস তার সারা শরীরের উপর দিয়ে হাত বুলিয়ে বেরিয়ে গেল। দূরের কোনো বাড়ি থেকে রেডিওর একটা সুন্দর গানের কলি ভেসে আসছে। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো। নবীনের চোখ বুজে এলো। একটা অদৃশ্য হাত তার চুলের মধ্যে বিলি কেটে দিচ্ছে। নবীন ধীরে ধীরে ডুবে যাচ্ছে ঘুমের গভীরে। নবীন জানে এ ঘুম আর কোনোদিন ভাঙবে না। পরম শান্তি তার মনে। তার কানে কেউ যেন বলল, ভালোবাসি। শুনছিলেন অনিন্দিতা নাথের কলমে অদৃশ্য ছায়া। গল্পটির সূত্রধার কথক ও পুরোহিতের চরিত্রে আমি ইভান। অন্যান্য চরিত্রে শুভদীপ, বর্ষা, দিব্যেন্দু, অতীন, শুভাশিস, সৌরভ এবং তানিশা। গল্পটির শেষের গানে কণ্ঠ দিয়েছেন দেবস্মিতা। স্ক্রিপ্টিংয়ে বর্ষা, আবহ ও ভিডিও এডিটিংয়ে ফিনিক্স, শব্দ সংযোজনে মলয়, পোস্টার ডিজাইন ও সমগ্র পরিকল্পনায় সৌম্যদীপ। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। শুভ রাত্রি।